কৃষকের চাষ পদ্ধতি ও বিজ্ঞান। কৃষক সম্পর্কে সাধারণ ধারণা এই যে তাদের বিজ্ঞান মনস্কতার অভাব আছে, কিন্তু চাষবাসের কাজ যদি নিবিড়ভাবে নিরীক্ষণ করি তাহলে দেখা যায় তারাও চাষের কাজের মধ্য দিয়ে নিয়ম আবিষ্কার করেন, তা প্রয়োগের মাধ্যমে পরীক্ষা যাচাই ও মূল্যায়ন করেন। প্রথাগত শিক্ষা ছাড়াও এই জ্ঞান তারা অর্জন করে চলেছেন, নিয়মগুলো অনুসরণ করে আসছেন বহুকাল ধরে। কৃষিবিজ্ঞান জ্ঞানের বিশেষ শাখা হিসেবে প্রতিষ্ঠার বহুকাল আগে থেকেই তারা তাদের উৎপাদনের হাতিয়ার সমূহের যেমন ক্রমশ উন্নয়ন ঘটিয়েছেন, তেমনি চাষ পদ্ধতির ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়েছেন। বীজ সংরক্ষণ পদ্ধতি অতি গুরুত্বপূর্ণ কাজ। যে শস্যের বীজ সংরক্ষণ করতে হবে তা যাতে পরিপক্ক বীজ হয় ও ভিন্ন জাতের বীজের মিশ্রণ না থাকে, বীজের সিক্ততা রৌদ্রে শুকিয়ে কমানো ও পোকায় যাতে নষ্ট করতে না পারে এমনভাবে রাখার পদ্ধতি চাষিরা অনুসরণ করে আসছেন বহু যুগ ধরে। বহু ব্যর্থতা আর অভিজ্ঞতার মাধ্যমে এই জ্ঞান অর্জিত হয়েছে। খরায় ফসল বাঁচিয়ে রাখার জন্য সেচ পদ্ধতি কৃষকরা আবিষ্কার করেছেন সভ্যতার উষাকালেই। অতিবৃষ্টির ফসল যাতে নষ্ট না হয় তার জন্য নালা কেটে অতিরিক্ত জল নির্গমনের ব্যবস্থা করা কৃষকদের প্রকৃতি সম্পর্কে জ্ঞানের পরিচয়। বছরের কোন সময় বৃষ্টি হয় সেই সময় বিচার করে বৃষ্টি নির্ভর শস্য চাষের জ্ঞান অর্জিত হয়েছে অভিজ্ঞতার মাধ্যমে। কোন শস্য কোন মাটিতে ভালো ফলন দেয় তা তারা অর্জন করেছেন চাষের কাজের মধ্য দিয়ে। চাষের ইতিহাস দেখায় একসময় চাষিরা শস্যক্ষেত্রে কোনো পরিচর্যা করত না, বছরে মাত্র একবারই ফসল ফলাতো, কিন্তু তারাই পরিচর্যার আগাছা বাছাই নিরিদা নিয়ম আবিষ্কার করেও প্রয়োগ করে উৎপাদন বহুগুণ বাড়িয়ে তুলেছে। গৃহপালিত পশুর বিষ্ঠা ও আবর্জনা পচিয়ে সার হিসাবে প্রয়োগের জ্ঞান বহু যুগের। একই জমিতে এক জাতের শস্য প্রতি বছর না করে ভিন্ন জাতের শস্য করা, এতে করে মাটির উপাদান সংরক্ষণ ও উর্বরতা ধরে রাখার পদ্ধতি কৃষকরা অনুসরণ করে আসছেন বহুকাল ধরে। তারা খরা বা বৃষ্টির সম্ভাবনা বিচার করে একই জমিতে দুই জাতের শস্য বীজ মিশ্রিত করে চাষ করেন। একে মিশ্র চাষ পদ্ধতি বলে। এতে কোনো একটি ফসল যদি কম হয় অন্য শস্য ফলন তা পুষিয়ে দেয়। এই মিশ্র চাষ পদ্ধতির ব্যাপক প্রয়োগ করে থাকে জুম চাষিরা। একই জুম ক্ষেত্রে কেবল ধান নয়, কার্পাস, লঙ্কা, বেগুন, তিল, কুমড়ো, চিংড়াই বা বাঙ্গি এমনকি ফুলও তারা চাষ করেন। উঁচু টিলা বা পাহাড়ের গা ঘেঁষে এমনভাবে চাষ করার নিয়ম জমিরাই আবিষ্কার করেছেন। গাছের শাখা মূল ও লতাকে বীজ হিসেবে ব্যবহার করার পদ্ধতি এসেছে কৃষকদের উদ্ভাবনী বিচার বুদ্ধির ফলে। দানা শস্যের বিভিন্ন জাত আবিষ্কার করেছেন কৃষকরাই। খরাপ্রবণ, বৃষ্টিপ্রধান ও শীতপ্রধান অঞ্চলে কখন কী জাতের বীজ বোনা সঠিক তাও তারা আবিষ্কার করেছেন পরীক্ষা নিরীক্ষার ধৈর্যশীল বহুতর সংগ্রামের ব্যর্থতা ও সফলতার অভিজ্ঞতায়। এই বর্ণনা কি এটা প্রমাণ দেয় না কৃষকরা প্রথাগত শিক্ষায় শিক্ষিত হন বা না হন, সভ্যতার আদিকাল থেকেই তারা কৃষিক্ষেত্রে বিজ্ঞান অর্থাৎ প্রকৃতির নিয়মকে অনুধাবন অনুসরণের মধ্য দিয়ে ক্রমশ এগিয়ে চলেছেন? এমনকি এটাও কি দেখা যায় এই প্রক্রিয়া শুরু হয়েছিল তখন যখন বিজ্ঞান শব্দটির জন্ম হয়নি। বিজ্ঞান নামে শাস্ত্রের কথা তো ছেড়েই দেওয়া যায়। প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা কৃষকদের প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ বলতে পারবো? নিশ্চয়ই না। প্রশ্নটা আবার উল্টো দিক থেকেও করা যায়, তাহলে কি কৃষকদেরই আমরা বিজ্ঞান শিক্ষিত বলে ধরে নেব? তা ধরে নিলে প্রথাগত বিজ্ঞান শিক্ষা গবেষণার আর প্রয়োজনই থাকে না।
আসলে বিজ্ঞান সম্বন্ধে ধারণা স্পষ্ট করে নিলে আমরা এই ধাঁধা থেকে বেরিয়ে আসতে পারি। আমরা জানি প্রকৃতিতে অনবরত রূপান্তর ঘটে চলেছে, যেমন বীজ থেকে অঙ্কুর বেরোনো, অঙ্কুরের বৃদ্ধি ও চারাগাছে রূপান্তর, অবশেষে ফল ধারণ এবং আবার বীজের সৃষ্টি। এমনকি এই অন্তহীন প্রক্রিয়া চলতে চলতে নতুন প্রজাতিতে রূপান্তরিত হয়ে যাওয়া। প্রকৃতির ওপরে নাড়ানো কোনো মানুষই এই অভিজ্ঞতা লাভ করে না এমন নয়, কিন্তু কোন নিয়মে বা কারণে এই পরিবর্তন ঘটছে তা জানা সোজা নয়। তার জন্য প্রয়োজন অভিজ্ঞতার সংকলন, যুক্তিসূত্র বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছনো এবং পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তের সত্যতা যাচাই। তার জন্য প্রয়োজন যন্ত্রপাতি, গবেষণাগার এবং আগে কি জানা গেছে তার শিক্ষা। এইভাবে বিজ্ঞান শিক্ষা গবেষণার জন্ম হয়েছে। কিন্তু যদি মানুষের এসব জানা নাও থাকে, তার জন্য প্রকৃতির অনবরত রূপান্তর তথা প্রকৃতির নিয়মগুলির ক্রিয়াশীলতা বিন্দুমাত্র আটকে থাকে না। তাই প্রকৃতির নিয়ম না জানা মানুষও প্রকৃতির নিয়মগুলোর দ্বারা অচেতনভাবেই চালিত হতে থাকে এবং অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালাতে থাকে। আদিকাল থেকে বেঁচে থাকার জন্য খাদ্য তথা কৃষিজ যোগানের লক্ষ্যে মানুষ ফসল উৎপাদনের নিয়মগুলো অনুসরণ করতে থাকে এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতার সংকলন করতে থাকে। বস্তুত প্রজন্মের পর প্রজন্মের এই জ্ঞানের সংকলন থেকেই ক্রমান্বয়ে জন্ম নিয়েছে কৃষি বিজ্ঞান। আবার অর্জিত জ্ঞানের পর্যায়ক্রমিক প্রয়োগের মাধ্যমে তা উত্তরোত্তর বিকশিত হয়ে চলেছে। এইভাবে কৃষকের সীমাবদ্ধ অভিজ্ঞতা যা করতে পারে না, যেমন মাটির গুণাগুণ পরীক্ষা তথা অম্লত্ব বা অ্যাসিডিটি, ক্ষারত্ব বা অ্যালকালিনিটি নির্ণয়, বীজের জিনগত বৈশিষ্ট্য নির্ণয় ও তার রূপান্তর, নানা ধরনের কীটপতঙ্গের চরিত্র অনুযায়ী তাদের প্রতিরোধ, শস্যের রোগ প্রতিরোধ এবং নিরাময়, মাটিতে নির্দিষ্ট শস্যের প্রয়োজনীয় উপাদানগুলির যোগান ইত্যাদি। তাই একদিকে যেমন কৃষির সঙ্গে বাস্তবে যুক্ত কৃষকের অভিজ্ঞতার প্রতি অবহেলা কৃষি বিজ্ঞানকে পঙ্গু করে দেয়, তেমনি কেবল কৃষকের সীমাবদ্ধ অভিজ্ঞতার মধ্যেই ডুবে থেকে প্রথাগত শিক্ষা ও গবেষণার প্রয়োজনকে অস্বীকার বিজ্ঞানকে অন্ধত্বের দিকে নিয়ে যায়। কৃষক কেবল উদাহরণ মাত্র। যে কোনো ক্ষেত্রে প্রকৃতিকে পরিবর্তনে সরাসরি সংগ্রামরত জনতার সঙ্গে প্রথাগত শিক্ষা ও গবেষণারত জনতার মেলবন্ধন হল বিজ্ঞানের প্রাণ। ভারতে প্রাচীনকালে বর্ণাশ্রম প্রথা থেকে সৃষ্টি হওয়া হাতের কাজ ও মাথার কাজের ব্যবধান দীর্ঘকাল বিজ্ঞানের অগ্রগতির অবরোধ হয়ে থেকেছে। জনতার সংস্কৃতি থেকে আজও যে তা লুপ্ত হয়েছে এমনটা বলা যায় না।